সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি নির্বাচনকে মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। তার ফেসবুক স্ট্যাটাসটা আমি একটু উল্লেখ করতে চাই। বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়া বাটপাররা একদিকে আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। তিনি আরও লেখেন, জনগণের ন্যায্য লড়াই এখন এই বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এদেশের জনগণকে রক্ষা করুন। ডক্টর শিবির আহমেদ। উনি বাটোয়ারার নির্বাচন বলতে কি বুঝাচ্ছেন এটা তো আমি ক্লিয়ার না। উনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে সরকার দল বিরোধী দলের মধ্যে ভাগ বাটোয়ারা করে আসন নেওয়া হয়েছে, এরকম একটা ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন হয়েছে, এরকম কিছু না। ভাগ বাটোয়ারা বলতে বোঝাপড়া বোধহয় মিন করেছেন, ভাগে যোগে ভোগ করা যেটা আর কি। যেহেতু উনি বাটপারও বলছেন, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে উনি বুঝাতে চাচ্ছেন যে নির্বাচনটা বলছেন যে দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। মানে ওনার অভিযোগ যদি এরকম হয় যে হতাশা দেখতে পাচ্ছি, ওনার অভিযোগ কতটা প্রমাণ ভিত্তিক বা কতটা ওনার পারসেপশন এটা জানি না, কিন্তু ওনার অভিযোগ হচ্ছে যে সরকার এবং বিরোধী দল মানে দুই জোটের মধ্যে সমঝোতা, সরকারের মধ্যস্থতায় বা কোনো ডিপ স্টেটের মধ্যস্থতায় কোনো ধরনের মধ্যস্থতা হয়ে ভাগবাটোয়ারা করে আসন দিয়েছে। আমি এটাকে সঠিক বলে মনে করি না। যে এভাবে এটা যদি হয় তার মানে তো হচ্ছে যে পুরো নির্বাচনটাই একটা নাটক, জনগণের মতের প্রতিফলন এখানে পড়ে নাই। এটা তো সত্য না। জনগণের মতের প্রতিফলন এখানে আমরা দেখেছি, জনগণ ভোট দিয়েছে এবং ভোট সুস্থ হয়েছে। কিছু আসনের জন্য অভিযোগ এসেছে, এনসিপি জামাতের পক্ষ থেকে 30টা আসনের ব্যাপারে তারা অভিযোগ করেছে যে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাটা আমি মনে করি না, এটা ইনসাফ হবে না পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। যদি ওই 30টা আসনের গণনায় কোনো ধরনের কারচুপি করেও থাকে, ইঞ্জিনিয়ারিং করে থাকে, সেটা হতে পারে, অস্বাভাবিক না। কিন্তু এটা দিয়ে যে একদম সব রাজনৈতিক দলগুলো মিলে মিশে করেছে এরকমটা বলা যায় না। বরং জামাত এনসিপি বলেছে যে ডিপ স্টেট থেকে বা নির্বাচন কমিশন থেকে এটাকে বিএনপির পক্ষে করা হয়েছে, বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি 2/3 মেজরিটি দেওয়ার জন্য। তাদের দাবি যদি ওই 30টা আসন বিএনপি না পায় তাহলে তো 170-80 আসন বিএনপি পেত। এটা হয়তো আমাদের গণতন্ত্রের জন্য আরও বেটার হতো যদি আমরা ফেয়ারে ইলেকশন করে বিএনপি 180 আসন নিয়ে সরকার গঠন করতো। সেক্ষেত্রে 2/3 মেজরিটি হলে যে আশঙ্কাগুলো আমরা করি সেই আশঙ্কা থেকে আমরা বেঁচে যেতাম। তো এইটা তো তাদের অভিযোগ, এবং কোনো জায়গায় অভিযোগের পক্ষে তারা কিছু সমর্থন দেখিয়েছেন যে ট্যাম্পারিং করা হয়েছে, গণনা থামিয়ে দেওয়া হয়েছে। যেমন ঢাকায় কিছু আসনের ক্ষেত্রে এরকম বলা হয়েছে যে মাঝখানে গণনা বন্ধ করে দেওয়া হয়েছে, একবার একজনকে বিজয়ী ঘোষণা করে পরে আবার আরেকজনকে ঘোষণা করা হয়েছে। কিছু জায়গায় ভোটার যে হিসাবগুলো, কাউন্টগুলো যেখানে লিখেছে সেই পেপারে ট্যাম্পারিং দেখা গেছে। পোলিং এজেন্ট ছিল না, অনেক জায়গায় পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এই ধরনের এই কয়েকটা আসনকে নিয়ে, ওটা ধরেন 10%, 300-র মধ্যে 30 হলে 10%। তো আমরা বলতে পারি যে যদি ওটাকে অভিযোগটাকে আমলে নিয়ে আমরা এটা গুরুতর অভিযোগ ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং করা, তাহলে 10% আমরা বলতে পারি যে এখানে নির্বাচনটা ত্রুটিযুক্ত হয়েছে। কিন্তু ওভারঅল একদম সব আসনগুলোকে ত্রুটিযুক্ত নির্বাচন আমরা বলতে পারি না। সেটা যদি হয়, ওই 30টা আসন ত্রুটিযুক্ত হয়, তাহলে স্টিল বিএনপি ক্ষমতায় আসতো, কিন্তু বিরোধী দলটা আরেকটু শক্তিশালী হতো সংসদে আসনের ভিত্তিতে। তো এটা নিঃসন্দেহে ব্যাপার। আমি ওনার সাথে পুরোপুরি একমত না। আর যেটা উনি বলছেন যে বিরোধিতার নাটক করছে, এটাও ওনার অভিযোগ যদি সত্য হয় যে ভাগবাটোয়ারা করে নিয়ে এখন বিরোধিতা করছি, তাহলে ওনার অভিযোগ সত্য। কিন্তু আমি মনে করি না এটা সত্য অভিযোগ। আমি মনে করি বিরোধী দলের বিরোধিতা করা উচিত, এবং সেটা সিরিয়াসলি দেশকে কার্যকর রাখতে, সংসদকে কার্যকর রাখতে, দেশের কল্যাণের জন্যই বিরোধী দলের বিরোধিতা করা উচিত। এখানে আমরা ভালো কিছু জিনিস দেখছি যে কামাল ভাই যেটা উদাহরণ দিলেন যে জামায়াত একটা ভালো প্রস্তাবনা নিয়ে আসছে যে আমরা যদি নির্বাচিত হই ডিউটি ফ্রি গাড়ি নিব না। এটা জামায়াতের আমির অনেক আগেই ঘোষণা দিয়েছেন সমাবেশে, এবং নির্বাচন হওয়ার পরেও তারা বলছেন যে আমাদের যারা এমপিরা নির্বাচিত হচ্ছে তারা ডিউটি ফ্রি, এ ধরনের প্লট, ডিউটি ফ্রি গাড়ি, এই সুবিধাগুলো নিবে না। এটা রাষ্ট্রের সম্পদ সঞ্চয় হবে নিঃসন্দেহে, এবং বিএনপি এটা ফলো করেছে। দ্যাটস আ গুড অ্যাপ্রোচ। আমি মনে করি যে এই যে সরকার যে বিরোধী দলের সব ফেলে দিবে বা বিরোধী দল সরকারের সব কিছুকে নাকচ করবে, এই কালচার থেকে তো আমরা বের হচ্ছি। সো আমি মনে করি জামায়াত একটা সুন্দর এক্সাম্পল দেখিয়েছে এবং বিএনপি সেটা গ্রহণ করেছে।
নানাজনে হয়তো এটাকে কপি করা বা ইয়ে করা বলতে পারে, কিন্তু আমি মনে করি না এগুলো কোনো কথা, বরং এটা কথা হচ্ছে যে আমরা ভালোর ব্যাপারে একমত হয়েছি। তারপরে হচ্ছে যে যেমন জামায়াত বলেছে আমরা ছায়া মন্ত্রিসভা করব, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা এটাকে ওয়েলকাম করি, কারণ উন্নত বিশ্বে এ ধরনের এক্সাম্পল আছে ছায়া মন্ত্রিসভা করার। তো এইটা তো আমি দেখি যে এইটা বিরোধী দল সরকার দলের মধ্যে আমরা ঐক্যমত্য দেখছি অনেক কিছুতে বা অ্যাপ্রিসিয়েট করছে। আর যেটা জুলাই যোদ্ধাদের ব্যাপারটা আসছে, এই ব্যাপারটা হচ্ছে সেন্সিটিভ, যেটা ওনার এই স্ট্যাটাসে উনি লিখেছেন। জুলাই যোদ্ধাদেরকে মূল্যায়ন করা, তাদের বিচারগুলো কন্টিনিউ করা, তাদের যে দাবিগুলো ছিল সংস্কারগুলো সেগুলো কন্টিনিউ করা, আমি মনে করি এটাই হচ্ছে তাদেরকে সম্মান দেখানো সবচেয়ে বড় উপায়। তাদেরকে সম্মান দেখানো মানে আমি এটা বলবো না কখনো যে তাদের জন্য একটা কোটা ইন্ট্রোডিউস করেন, এটা আমরা চাই না, কারণ এটার বিরোধিতা করেই আন্দোলন হয়েছে। তাদেরকে সম্মান করা বলতে হচ্ছে এখনও যারা আহত আছে, চিকিৎসা দরকার, তাদের চিকিৎসাটা এনশিওর করা, যাদের একদমই খারাপ অবস্থা অর্থনৈতিকভাবে তাদেরকে সরকার থেকে যে কোনো ধরনের ভাতা বা সাপোর্ট দেয়া, এটা দরকার। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বিচারটা কন্টিনিউ করা, আমাদের বিচার যেন বন্ধ না হয়ে যায়। কোনো ধরনের আতাত, কোনো ধরনের চাপ, কোনো দেশি বিদেশি শক্তির চাপে যেন এই গত 15 বছর ধরে চলা গুম, খুন, হত্যা এগুলোর বিচার যেমন হচ্ছে, একই সাথে জুলাইয়ের যে গণহত্যা হয়েছে সেটার বিচার হচ্ছে, এই বিচারটা যেন বন্ধ না হয়। এবং সংস্কারের ব্যাপারেও বিএনপির কমিটেড থাকা উচিত যে এই জুলাই যোদ্ধাদের জুলাইয়ের আন্দোলনের মাধ্যমেই কিন্তু বিএনপি রাজনীতিতে আবার আসতে পারছে। বিএনপি খালেদা জিয়া মুক্তি পাইছেন, তারেক রহমান মামলাগুলো খালাস হয়েছে, উনি দেশে আসতে পারছেন, এখন প্রধানমন্ত্রী হয়েছেন। সো জুলাইকে যদি আমরা অস্বীকার করি তাহলে তো আমরা নিজের সাথে নিজে গাদ্দারি করছি। তো এই জিনিসটা করা উচিত হবে না। জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো আছে, সংস্কারের দাবিগুলো আছে, এই সংস্কারগুলো বিএনপির করা উচিত। আজকে বিএনপি সরকার দলে, আবার তো হয়তো একদিন বিরোধী দলে যাবে। বিএনপি আজকে যদি বলে যে আমি উচ্চকক্ষে আমি আমার মতো করে ডিসিশন নেব যে আমি সংসদে আসনের ভিত্তিতে উচ্চকক্ষ করব, আরেক সময় বিএনপি যদি বিরোধী দলে চলে যায়, তখন তো সে আবার চাইবে যে না ভোটের পার্সেন্টেজের ভিত্তিতে হোক। তো এমনভাবে করা উচিত। উচ্চকক্ষে দেখেন এখনও বিএনপি কিন্তু মেজরিটি পাবে, যেহেতু ভোটের পার্সেন্টেজে তারা বেশি। সো তাদের এমন করা উচিত না যে আমি কয়েকটা আসন বেশি পাবো, এই জন্য জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে বা সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে গিয়ে আমি কিছু করে ফেলবো, যেটা পরবর্তীতে আমার জন্য কাল হবে বা মানুষের কাছে আমি গাদ্দার হিসেবে প্রতীয়মান হব। তো আমি মনে করি উচ্চকক্ষের যে ধরনের প্রস্তাবনা ছিল ভোটের প্রপোর্শনের ভিত্তিতে সেভাবে করা উচিত। কারণ নিম্নকক্ষ আর উচ্চকক্ষ যদি একই হয় প্রপোর্শনেটলি, নিম্নকক্ষের যতজন সদস্য উচ্চকক্ষে সেই একই অনুপাতে সদস্য হয়, তাহলে তো আসলে আমার আরও 100 জনকে এখানে নিয়োগ দেওয়ার কোনো দরকার নাই। রাষ্ট্রের সম্পদ অপচয় করা, এদের বেতন ভাতা দিতে হবে, অন্য অন্য সুযোগ সুবিধা দিতে হবে, তাহলে আমি কেন দিব? তাহলে তো নিম্নকক্ষই এনাফ আমার জন্য। উচ্চকক্ষের প্রশ্নটাই তো আসছে সেখানেই যে নিম্নকক্ষের বাহিরে গিয়ে ভোটের প্রপোর্শনে গিয়ে সেটা করবে। তো আমি মনে করি ভোটের অনুপাতে করা উচিত, এবং যেটা আমাদের জুলাই সনদের বা গণভোটের প্রশ্নে যে আলাপ ছিল সেটাকে সম্মান করেই করা উচিত।